কি ব্যাপার? কোনো বড় সড়ো খবর আছে মনে হচ্ছে। আছে তো বটেই, নাহলে কি আমি নিজে খুঁজে খুঁজে তোমার সঙ্গে মোলাকাত করতে আসি? সেটা তো বুঝতেই পারছি, এখন খবরটা কি সেটা তো বলবে। খুব ধুমধাম হবে, লুটতে পারলে একেবারে মালামাল হয়ে যাবে। তাই নাকি? তবে কিন্তু আমি কৃষ্ণনগরে গিয়ে কোনো হুজ্জুতি করতে পারবো না। আগের বার ওই গোপালের পাল্লায় পড়ে আমার চরম বেইজ্জতি হয়েছিল। না না, এবারে আর কৃষ্ণনগরে যেতে হবে না, এখানে বসে বসেই একেবারে হাতে গরম দাম মারতে পারবে। বলো কি? বাহ বাহ বাবা, তবে তো আর কোনো কথাই নেই, একেবারে খাপে ভরে ধপাস ধাই। কিন্তু ব্যাপারটা একটু খোলসা করে না বললে তো সব কেমন ধোঁয়া ধোঁয়া লাগছে। সব ধোঁয়া কেটে যাবে, তবে তার আগে লাভের গুড় কেমন কি এই পাতে পড়বে সেটা তো ঠিক করতে হবে। ভাগ বাটোয়ারা নিয়ে কোনো চিন্তা নেই, দাও মারতে পারলে যা পাবো সব আধা আধি হয়ে যাবে। আমার কথার খেলাপ হবে না। এটাই তো চাই। লাফালাফি বন্ধ করে কাজের কথাটা বলো। এই তো বলছি, কানটা আগে আমার মুখের কাছে আনো। সকাল সকাল মহারাজের এই হাসি মুখ দেখলেই না মনটা কেমন খুশি খুশি হয়ে যায়। এমনিতেই তো মহারাজের মনে এখন খুশির লাড্ডু গড়াগড়ি খাচ্ছে, তাই আমাদের মনটাও খুশিতে একেবারে ভরে যাচ্ছে। আমি তো এখন থেকেই ভেবে অস্থির হয়ে যাচ্ছি যে কতটা মজা করব আর কি কি মজা করব। তা তো বটেই, এমন ভোগের যোগ কি বারবার আসে? আমার তো যেন আনন্দের আর সীমা নেই। তা ঠিক, তা ঠিক, আনন্দ আমারও হচ্ছে বটে। তবে আরো যেটা ভালো লাগছে সেটা হলো এই তোমরা সবাই কেমন চাঁদ পানা মুখ করে বসে আছো, কিন্তু কই তাকে তো দেখছি না। উফ, কি আনন্দ, কি আনন্দ! মহারাজের বিয়ে, মহারাজের বিয়ে! আরে 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 আরে, এই তো গোপাল এসে গেছে। কিন্তু ব্যাপার কি গো, এত নাচানাচি করছো কেন? এখন নাচবো না তোর কখন নাচবো মহারাজ? এমন ধুমধাম করে মহারাজের বিয়ে কি আর বারবার দেখতে পাবো? আরে আরে, বিয়ে আবার হবে কেন? এবার তো আমার আর মহারানীর 25 বছরের বিবাহ বার্ষিকী পালন করা হচ্ছে ধুমধাম করে। যাহা বিবাহ তাহাই কি বিবাহ বার্ষিকী? ও গোপাল, বলি আরে তোমার বুদ্ধি। ইয়ার নতুন কি কথা? গোপাল তো বরাবরই বুদ্ধির চাল কুমড়ো, ওর কাছে মুড়ি যা মুড়ি ঘন্ট তাই। এটা আপনি একেবারে ঠিক বলেছেন মন্ত্রী মশাই। খাওয়ার ব্যাপারে আমি কোনো বাছ বিচার করি না। আমি খেতে পেলে খাই, শুতে পেলে শুই। বেশ বেশ, খাবে খাবে, যত খুশি তত খাবে। আরে খাওয়ারই তো উৎসব, তবে শুয়ে পড়লে কিন্তু হবে না, কেননা শুলেই যে খাওয়াটা একেবারে ফসকে যাবে। তবে শুধু কি খানা পিনা, নাচ গানাও খুব হবে বলে মনে হচ্ছে। আমি তো সেই জন্যই এখন থেকেই শুরু করে দিয়েছি মহারাজ। তাই 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 মহারাজের শ্বশুর বাড়ি যাই, সেখানেতে ভারী মজা, যত খুশি খাই। আহা! কোনো চিন্তা নেই গোপাল, আমি বিশেষ হজমি পাচন বানিয়ে রেখেছি। যত খুশি খাও আর পেটের গন্ডগোলের কথা ভুলে যাও। দিলে একটু সব দিক যাতে সামলানো যায় তেমন ব্যবস্থা করে দিন রাজবৈদ্য। মানে খাওয়া থেকে ঘুম কোনোটাতেই যেন সমস্যা না হয়। বেশ বেশ, তাহলে না হয় ওই ঘুম থেকে খাওয়া আর আশা থেকে যাওয়া এই সব সমস্যারই আলাদা আলাদা বড়ির ব্যবস্থা করে দেব। বড়ি হোক আর বড়া, যা আছে সব জড়ো করে ফেলো। হাতে তো আর সময়ও বেশি নেই। কাল বাদে পরশু মহারানী তার বাপের বাড়ি থেকে বধূর সাজে কৃষ্ণনগরে আসবে, সেই ঠিক যেমন এসেছিল 25 বছর আগে। আর আপনিও তবে ওই সেজে বসে থাকবেন বরের সাজে, বেশ হাসি হাসি মুখ করে। থাক, আমাকে আর সাজাতে হবে না। আরে নাও নাও, সবাই তৈরি হয়ে নাও। আরে মহারানীকে আনতে যেতে হবে যে। এই ব্যাপারটা গোপালের ওপরেই ছেড়ে দিন মহারাজ। ওই না হয় কয়েকজনকে নিয়ে মহারানীকে সসম্মানে নিয়ে আসবে, আমি না হয় এদিকের সব আয়োজন সামলাবো।
আমি না দেখলে এদিকে তো একেবারে সব ঘেঁটে ঘ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এইদিকের আয়োজন তদারকি করার জন্য তো কাউকে না কাউকে তো লাগবে। বেশ, তবে গোপাল তুমি না হয় ওদিকটা সামলে এসো। যেমন বলবেন মহারাজ, কিন্তু ব্যাপারটার মধ্যে আমি যেন কেমন একটা গন্ধ পাচ্ছি। না না, মন্ত্রী মশাই নিজে কেন আমাকে পাঠানোর ব্যাপারে তদবির করলেন? এবার তো তাহলে একটু ভেবে দেখতেই হচ্ছে। আমার কি এমন মহারানীর মতো কপাল হবে যে পালকিতে চেপে বাপের বাড়ি থেকে স্বামীর ঘরে ফিরবো? হ্যাঁ? আমাকে এইখানে থেকে সারা জীবন পড়ে পড়ে কপাল ঠুকে মরতে হবে। হ্যাঁ, সে যা করতে হবে করো, তবে আমার জামা কাপড় জুতো সব একটু গুছিয়ে রেখো। বয়ে গেছে আমার গুছোতে। যাবে নিজে ফুর্তি করে মহারানীকে পালকিতে চাপিয়ে কৃষ্ণনগরে আনতে, আর তার জন্য আমাকে সব গুছিয়ে দিতে হবে। হ্যাঁ, আরে বাবা, একটু সাজিয়ে গুছিয়ে না দিলে মহারানীর বাড়িতে তোমার বরের মান সম্মান থাকবে গিন্নি? বলি থাকলো না চুরি হয়ে গেল, তাতে আমার ভারী বয়েই গেল। নিজের যা যা লাগবে নিজে বুঝে নেবে, আমি তার জন্য অমন ব্যাগ আর খাটতে পারবো না। হ্যাঁ, না না দাদু, এটা কিন্তু একেবারে ঠিক কথা। তুমি দিদাকে কারণে অকারণে খুব খাটাও। তুমি কিচ্ছু চিন্তা করো না দিদা, আমি তোমার পাশে আছি। তোমার খাটনি আমি মুখ বুজে মেনে নেব না। চলছে না, চলবে না, দিদাকে বেগার খাটানো চলছে না, চলবে না। এই ব্যাপার কি বলতো? হ্যাঁ, আজ তোরা এরকম উল্টো সুরে কথা বলছিস যে? এই ব্যাপারটা কি? তোদের পেট গরম হলো নাকি মাথা গরম? হ্যাঁ, সব সময় দাদু দাদু করলে হবে? দিদাকেও তো মাঝে মাঝে দেখতে হবে নাকি? হ্যাঁ, যদিও আসলে মনে হচ্ছে আমার কাছ থেকে কিছু আদায় করার জন্যে ওরা উল্টো প্যাঁচ কষছে। এই কি হলো? সবাই যে একেবারে মুখে কুলু পাটনি। হ্যাঁ, কি আর বলবো, রাজবাড়িতে অত হইচই হচ্ছে, দাদুর কি আর আমাদের কথা মনে পড়ছে? নিজেই তো আনন্দ করছে, আমাদের বুঝি একটু হাসি মজা খাওয়া দাওয়া করতে ইচ্ছে করে না? তাই আমরাও ঠিক করেছি, দাদু যদি আমাদের কথা না ভাবে তবে আমরাও তোমার কাছেই থাকবো, তোমার কথাই ভাববো দিদা। যা ভেবেছি ঠিক তাই। যেমন দাদু, তার নাতি নাতনিও তো তেমনি হবে। হ্যাঁ? উল্টো প্যাচ মেরে ঠিক আদায় করে নেবে। কি হলো? হ্যাঁ, যে দেখছো ওরা দিদা দিদা করছে, অমনি তুমি মনে মনে বিড় করতে শুরু করে দিলে। হ্যাঁ, আর সহ্য হচ্ছে না বুঝি? হ্যাঁ, না তেমন কিছু না, তবে ভাবছিলাম ওই মহারানীকে নিয়ে আসতে কচি কাঁচাদেরও সঙ্গে করে নিয়ে যাব। তবে ওরা না চাইলে আর কি করব, ওদের ছাড়াই যাব। পারে, আমরা কি যাব না বলেছি একবারও? তুমি তো সব মনে মনেই বানিয়ে নিলে। আমি তো যাওয়ার জন্য একেবারে এক পায়ে খাড়া, তুমি বললেই লাফাতে লাফাতে চলে যাব। এই তো এবারে পথে এসো। তোমরা যে কি চাইছো সেটাকে আমি বুঝিনি ভেবেছো? তবে জলা জঙ্গল খানাখন্দ পেরিয়ে ক্রস ক্রস পথ পেরোতে যে খুব কষ্ট হবে, সেটা কি করে সামলাবি ভেবে দেখেছিস? কি বললি? জলা জঙ্গল? আরে আরে, এটা তো আমার মাথায় ছিল না। ঠিক বলেছিস তো, মহারানীর বাড়ি যেতে আসতে গেলে তো পটাশপুরের জঙ্গল পেরোতে হবে। ওই জঙ্গলেই তো দস্যু সর্দারের ডেরা গো দাদু। ওরে বাবা, আমার তো এখন থেকেই পেটটা কেমন গুড়গুড় করছে। তুই যেন দিনে দিনে কেমন ভীতু হয়ে যাচ্ছিস। দাদু যখন সঙ্গে আছে তখন আবার বিপদ আপদের কি ভয়? দাদু একাই সব সামলে দেবে। না না, এবার যেন আমি একটু বুঝতে পারছি, মন্ত্রী নিজে না গিয়ে আমাকে কেন গিয়ে দিল। তার মানে আমাকে চোখ কান খোলা রাখতে হবে। বলি তবে আর তোদের গিয়ে কাজ নেই, তোরা বরং আমার কাছেই থেকে যা। হ্যাঁ, ও, আর আমার জন্য বুঝি তোমার চিন্তা হয় না গিন্নি? না না, একদম চিন্তা করো না তো দিদা, দাদুকে আমরা একা ছাড়বই না। আমরা সবাই মিলে দাদুর সঙ্গেই থাকবো। বেশ, তাহলে চল দেখা যাক কোথায় কখন কি হয়। পাক্কা খবর আছে, রাজবাড়ি থেকে রাজার লোকজন দল বেঁধে আসছে মহারানীকে ওর প্রাসাদ থেকে নিয়ে যাবে বলে। তাহলে আমাদের কি করতে হবে সর্দার? আমরা কি ওদের নজরে নজরে রাখবো আসা যাওয়ার পথে? হ্যাঁ, তোর বোকা, শুধু নজর রাখলে আমাদের ট্যাঙ্ক ভরবে কি করে? আমাদের তো এই তালে মোটা মাল করে গিড়িয়ে ফেলতে হবে। তাহলে ওরা যখন এই পথ দিয়ে ফিরবে তখনই না হয় ওই ঝাঁপিয়ে পড়ে চোটপাট করে লুটপাট চালাবো। কি বলো সর্দার?
আর তারপরে মহারাজের লেঠেল বাহিনীর হাতে কচু কাটা হব। এই রে, এইটা তো মাথায় ছিল না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাও তো বটে, মহারানীকে পাহারা দিয়ে নিয়ে যাওয়ার জন্য লোক লস্কর তো লাগবেই। হ্যাঁ, তাহলে আমরা কি করব সর্দার? ছোপ বুঝে কোপ মারবো? না না, যা করার সেটা একেবারে মাথা খাটিয়েই করতে হবে। তার মানে সর্দার মাথা খাটিয়েই ফেলেছে, এবারে শুধু কথা মতো কাজ করলেই কেল্লা ফতে। মাথা তো খাটিয়েছি বটেই, তবে এবার শুধু তককে তককে থাকা। ওরা সবাই আসছে সর্দার। লেটেল বাহিনীর সঙ্গে সাধারণ কিছু প্রজাও আছে দলে। হ্যাঁ, তা তো থাকবেই, তেমনই তো কথা ছিল। তাহলে আর দেরি করা যাবে না। নে, সবাই তৈরি হয়ে নে। ওই লোকজনের ভিড়ে মিশে গিয়ে সবাই মহারানীর প্রাসাদে যাবে। আর তারপরে তোদের কোনো চিন্তা নেই, আমি নিজে থাকবো তোদের সঙ্গে, ঠিক আছে? এই জঙ্গলটা পেরিয়ে যেতে পারলেই মহারানীর প্রাসাদে পৌঁছে যাব। পৌঁছে যাবো তো সেই কখন থেকে করছো, তারপর আবার হাঁটছো তো হাঁটছো। বাবারে বাবা, আমি যে আর পারি না। না, এর থেকে মন্ত্রীমশাইয়ের সঙ্গে কৃষ্ণনগর থেকে সবকিছু তদারকি করলেই কাজ দিত। হ্যাঁ, আরে সে কি, এসব আবার কি কথা? এখন এটুকু পথ আসতেই যদি গলদঘর্ম অবস্থা হয়, তবে খ্যাটন করে ফেরার সময় কি হবে? তখন যা হবে হবে। এখন তো হাঁটতে হাঁটতে হাঁটুতে ঠোকাঠুকি লাগছে। ওরে বাবারে, আরে কে কোথায় আছো গো? আমি একটু ঠান্ডা জল খাবো। ওরে বাবা, ওরে বাবা। যার যা খাওয়া সেটা একেবারে মহারানীর প্রাসাদে গিয়েই খাবে। ততক্ষণে খিদেটা জমে একেবারে ক্ষীর হয়ে যাবে। হ্যাঁ, ক্ষীর হোক আর দুধ, খাতির ভালোই হবে। তবে গোপাল যেভাবে নিজেই দায়িত্ব নিয়ে আমাদের তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, তাতে মনে হচ্ছে আমার হাতের বালা লাঠিটাও তোমার হাতে দিয়ে দিই। হ্যাঁ, দেখুন লেঠেল প্রধান, মহারাজ তো আপনাদের বাহিনীর সবার জন্যই এইরকম লাঠির আর বালার ব্যবস্থা করেছেন। বাকিদের জন্য যদি তেমন কিছু ভাবতেন, তবে সাজটাও জমতো আর আর হাতটাও বেশ ভরা ভরা লাগতো। কি করলে কি হতো সেসব কথা এখন থাক না ভাই। চলো চলো, আমরা মহারানীর প্রাসাদে যাই, চলো। বাবা, খাবার দাবার যা আসছে সেসব তো সাবার করার আগে আবার চলে আসছে। খাবো কি দেখেই তো পেট আইটাই করছে। না না, আমি কষ্ট করে হলেও ঠিক খেয়ে নেবো। খাবার জিনিসে না বললে ঠাকুর রাগ করেন। হ্যাঁ, তবে আর কি, টক ঝাল মিষ্টি গুনে গুনে দু চারটি নয়, একেবারে বেশটি করে খান। সবাইকে তো খেতে বলছো, কিন্তু তুমি খাবে না দাদু? আমরা কিন্তু পেট ভরে খেয়েছি, আমার পেটে আর একটুও জায়গা নেই। আমার তো পেট এমনিতেই ফুলের জয় ঢাক হয়ে গেছে। এবার ভাবছি একটু ভেবে ভেবে খাবো, বুঝলি? তবে দাদু, তুমি কিন্তু একটু দেখে শুনে খেও। চাপ করে খেলে ঝপ করে শরীর খারাপ হয়ে যেতে পারে কিন্তু। না, বয়সে কাঁচা হলেও বুদ্ধিতে বেশ পাকা হয়ে গেছিস দেখছি। বুদ্ধি আমারও কিছু কম নেই। আমিও জানি খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করলে পেটের চাপ বাপ বাপ বলে পালায়। হ্যাঁ, এটা বেশ ভালো বলেছিস তো। চল হেঁটে হেঁটে এক চক্কর কেটে আসি, আশপাশটা দেখাও হবে আর হাঁসফাঁস ভাবটাও কেটে যাবে। কি সবাই কি ঝুপ করে ঘুমিয়ে পড়লো নাকি? সব কেমন চুপচাপ হয়ে গেছে দেখো। তাই তো দেখছি। ওদিকে আমাদের লোকজনেরাই বা কি করছে কে জানে। কাল সকাল সকালই তো বেরিয়ে পড়তে হবে আমাদের। ওই তো ওদিকের ঘরটায় আছে বলে মনে হচ্ছে সবাই। চলো তো গিয়ে দেখি কি চলছে ওদিকে। কি আবার হবে? দেখবি হাঁক পাক করে খেয়ে লেঠেল আর লোক লস্কররা এখন নাক ডেকে ঘুমোচ্ছে। আরে আরে, ঘুম কোথায়? এরা তো ধুমধাম করে খাওয়া দাওয়া করছে।
আমার যে একটা খটকা লাগছে। সে কি গো গোপাল দাদু, খটকাটা আবার কি? সেটার জন্য যে তোদের একটু নজরদারি করতে হবে। ওই দেখো দাদু, একজন আবার খাবার কোথাও সাবার করার মতলব করছে। সেটাই তো দেখছি। না না, আর দেরি করলে হবে না, তোরা ওর উপর নজর রাখ। আমি ততক্ষণ আমার মতো করে খুঁটি সাজাই। এ কি গো গোপাল দাদু, সব ছেড়ে তুমি এবারেই পান নিয়ে বসলে কেন? না না, মানে হাতের কাছে পান পাতাও ছিল আর মশলাও ছিল। কিন্তু তোরা কি খবর নিয়ে এলি সেটা ঝটপট বলে ফেল দেখি। বাইরের দিকে একটা ছোপে বেশ কয়েকজনকে না হাত মুখ বেঁধে ফেলে রাখা আছে, আর যে লেঠেলটা খাবার নিয়ে গেল সে ওদের পাহারা দিচ্ছে। কিন্তু এসব কি হচ্ছে গোপাল দাদু? মনে হচ্ছে ভেতরে ভেতরে বেশ কিছু একটা ঘোট পাচ্ছে। আমরা তো আবার আড়ি পেতে এটাও শুনলাম যে একজন লেঠেল বলছে যা পাবো মন্ত্রীমশাইয়ের সঙ্গে আধা আধি ভাগ করে নিতে হবে। তার মানে যেটা ভাবছিলাম সেটাই তাই। আর তাই যে আয়োজন করছি সেটাও ঠিকঠাক করে ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে হবে। তবে তুমি কি সবাইকে পান খাওয়াবে নাকি দাদু? না 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 না, এই পান তো তারাই খাবে যারা ভরপেট খেয়ে এখন আনচান আনচান করছে। এখন শুধু একজন ভৃত্য ডেকে এই সব পান ওই লেঠেলদের ঘরে পৌঁছে দিতে হবে। আজ এই পর্যন্তই, বাকি কাজ কাল সকালে হবে। কি যে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে মহারানীর পালকি তৈরি, মহারানী তৈরি সেজে গুজে, আর আমাদের লিটল বাহিনী কিনা নাক ডেকে ঘুম দিচ্ছে। না 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 না, আমাদের বাহিনী তো তৈরি আছে মশাই। যারা ঘুমোচ্ছে তারা না হয় ঘুমিয়ে ঘুমিয়ে কৃষ্ণনগরে চলে যাবে। দেখো গোপাল, এরকম সময় তোমার হেয়ালি শুনতে আমার একদম ভালো লাগছে না। হ্যাঁ, আর হেয়ালি শুনে কাজ নেই। ওদিকে মহারানী পালকিতে উঠে পড়েছেন গিয়ে, আর তার সঙ্গে তোমার কথা মতো একটা গরুর গাড়ি বোঝাই করে যারা ঘুম দিচ্ছিল তাদের গুছিয়ে তুলে ফেলা হয়েছে। ব্যাস ব্যাস, তবে আর কি, ব্যবস্থা যখন হয়ে গেছে তখন দেরি না করে তাড়াতাড়ি যাত্রা শুরু করাই তো ভালো। তাহলে গোপাল, ঠিক ভালোই ভালোই সব কাজ গুছিয়ে সবাইকে নিয়ে ফিরে এসেছো। সে তো ফিরতেই হতো, নাহলে গোপালকে আর আপনার সামনে মুখ দেখাতে পারতো মহারাজ? না না, বলছি পথে কোনো বিপদ আপদ হয়নি তো? আর সেখানেও ব্যবস্থা সব ঠিকঠাক ছিল তো? আগে মহারাজ, হয়নি বটে, তবে বিপদ যাতে হয় তার জন্য তো সব রকম ব্যবস্থাই করা ছিল। তবে গোপালের বুদ্ধির জোরে সব বিপদ কেটে আমরা ঠিক হেঁটে হেঁটে ফিরে এলাম। সে কি? কিসের বিপদ? কেমন বিপদ? না 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 না, তোমরা আমাকে সবটা খুলে বলবে তো নাকি? খোলাখুলির আর কি আছে মহারাজ? এই তো দেখুন না মহারাজ, যা আনার সব তো একেবারে বেঁধেই এনেছি। আরে আরে আরে, এরা কারা? এ তো মনে হচ্ছে দস্যু সর্দার। আহ, একে আবার কোথা থেকে আমদানি করলে? বুঝুন তাহলে মহারাজ, গোপালকে একটা কাজ করতে বললে ও আর একটা কাজ করে বসবে। ওহ, কোনো কাজ করতে বললে যে একটু নিশ্চিন্ত হবেন তার উপায় আছে? না 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 না, মনে হচ্ছে এরাই গোলমাল পাকানোর মতলব করেছিল। না না, তেমন কিছু নয়, শুধু মহারানীর সঙ্গে নিয়ে আসা অলংকার আর মূল্যবান জিনিসপত্র লুট করার মতলব করেছিল। বলো কি? সে কি কাণ্ড! আর সেটা গোপাল আগে ভাগে বুঝে গিয়েই ওদের উপকাত করেছে। রাস্তায় আস্তে আস্তে আমাকে সব গল্প বলেছে। সে তো বুঝতেই পারছি, কিন্তু কিভাবে? ওরা আগে সাধারণ প্রজা সেজে আমাদের দলে ঢুকে গিয়ে পরে লেঠেলদের বেঁধে এক জায়গায় জড়ো করে, তারপরে লেঠেল সেজে ফেরার পথে আমাদের লুট করার মতলব করেছিল। সেসব কথা কি ওরা তোমার কানে কানে
কানে বলেছিল নাকি? গুল গল্প দেওয়ার জায়গা পাওনি? গল্পটা যে কি সেটা তো বাচ্চারা তককে তককে থেকে আমাকে ঠিক সময় বলেছিল। তার আগে অবশ্য রাতে প্রাসাদে যখন আমি ওদের লেঠেলের পোশাকে দেখি তখনই আমার সন্দেহ হয়, কারণ ওরা হাতের বালাগুলো পরতে ভুলে গেছিল, আর তাই দেখেই আমার সন্দেহ হয়। তারপরে তুমি কি করে এদের পাকড়ালে গোপাল? সে তো আপনারই বড়ির গুণে রাজবৈদ্য। আপনি আর সব বড়ির সঙ্গে যে ঘুম পাড়ানোর বড়ি দিয়েছিলেন সেটাই গুঁড়ো করে পানের মধ্যে মিশিয়ে খাইয়ে দিতেই সব একেবারে ঘুমিয়ে কাদা হয়ে গেল। তবে ধরা যখন পড়েছে তখন শাস্তি তো পেতেই হবে। 7 দিন ধরে বেটাদের আচ্ছা করে দুবেলা কান ধরে ওঠবোস করাবো আমি। দেখি দেখি কেমন লুট করার ফন্দি আঁটে আবার। যা দেবেন দিন, তবে শাস্তির অর্ধেকটা কিন্তু মন্ত্রী মশাইকে দেবেন। কেন? এর মধ্যে আবার মন্ত্রী এলো কোথা থেকে? মন্ত্রী মশাই তো এই লুট করার মতলবে এঁটেছিলেন, আমাদের জঙ্গলে গিয়ে সব বলে এসেছিলেন, আর কথা ছিল আমি যা পাবো তার অর্ধেক ভাগ উনি নেবেন। এসব হাবিজাবি কথায় একদম বিশ্বাস করবেন না মহারাজ, সব মিথ্যে কথা। কথা যখন হয়েছে তখন মিথ্যে হোক বা সত্যি, শাস্তি তো ভাগ করে নিতেই হবে মন্ত্রী মশাই। ছি 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 মন্ত্রী, তোমার পেটে পেটে কিনা এই মতলব ছিল? না 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 না, তোমাকেও শাস্তির ভাগ পেতে হবে, কোনো ছাড়াছাড়ি নেই। এবারের মধ্যে ছেড়ে দিন মহারাজ, এমন আর কোনোদিন হবে না। আমি এই নাক মুলছি, কান মুলছি মহারাজ, আর কোনোদিন হবে না। যত যাই করো না কেন আমি কোনো কথা শুনছি না। তবে আমার বিবাহ বার্ষিকী যাতে মাঠে মারা না যায় তার জন্য গোপাল যা করেছে তার সত্যি কোনো তুলনা হয় না। আর সেই জন্য মন্ত্রীকে শাস্তি দেওয়ার পাশাপাশি গোপালকে আমি বিশেষ পুরস্কার দেব। মহারাজের বিবাহ বার্ষিকী জমে একেবারে ক্ষীর হয়ে গেল। ওই গো, সর্ষে বেগুন হয়েছে, আর জমিয়ে খাবো, সঙ্গে কাঁচা লঙ্কা আর তেল। কতদিন খাইনি গো। সর্ষে থাকলে তো ফুল দেখাবো। ঘরে এক দানা সর্ষে নেই। আজ সর্ষে আমি খাবোই খাবো। এই আমি চললাম সর্ষে আনতে। এই দেখ তো, তোর দাদু এই ভর সন্ধ্যেবেলায় কোথায় চলে গেল? দূর দূর দূর। আরে গোপাল, কি ব্যাপার? আর বলো না ভাই, সকালে গিন্নিকে বলে গেছিলাম সর্ষে বেগুন করে রাখতে, তা এখন বলে কি ঘরে এক দানাও সর্ষে নেই। আমার মাথায় ঘুঁ চেপে গেল। সর্ষে দিয়ে বেগুন আমি খাবই, তাই তোমার দোকানে এলাম। তবে তুমি লোক দিয়ে বলে পাঠালে আমি দিয়ে আসতাম, তোমাকে আর কষ্ট করে আসতে হতো না। কোথায় গেলি রে? ওদের দাদু যে সেই বেরিয়েছে, এখনো আসেনি। এত দেরি তো হওয়ার কথা নয়। গিয়ে দেখে আসবো দাদু কোথায়। অন্ধকার হয়ে গেছে, তোকে আর অত দূর বেরোতে হবে না, দাদু এখনই আসবে, চিন্তা করিস না। সর্ষে আনতে পারবো না? গিন্নি বলে কি? কতদিন ধরে ভেবে আসছি সর্ষে বেগুন বেশ ঝাল ঝাল করে খাবো। যাক, সর্ষে পাওয়া গেছে, এবার দেখি গিন্নি কি বলে। কেরে বাপধনেরা, আদর করে কাঁধে তুলেছিস। আহা, কতদিন কারো কাঁধে উঠিনি, কি যে আরাম লাগছে কি বলবো। চুপ, তোমায় আমরা অপহরণ করেছি, এখন একদম চুপ করে থাকো, নইলে মন্ত্রীকে তোমার নামে নালিশ করতে বাধ্য হব। ও, আমাকে তোরা কৃষ্ণনগরের রাজসভার মন্ত্রীর কাছে নিয়ে যাচ্ছিস? ভালোই হলো, ওর সঙ্গে অনেক জরুরি কথা আলোচনা ছিল। চুপ, আমরা কি ওই কৃষ্ণনগর না কোন নগরের নাম বলেছি নাকি? না কিরে বটা, তুই বলেছিস? বাহ, আমি আবার কোথায় বললাম? তুই তো মন্ত্রীর কথা বললি, আমিও মন্ত্রী বলেছি, কোন রাজ্যের নাম পর্যন্ত নিইনি। না 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 না, আমি কাউকে বলবো না। এই আমি চুপ করে গেলাম, রাস্তায় দিলাম সর্ষে দানা ছড়িয়ে, 2-1 দিনের মধ্যেই চারা উঠে যাবে, গুলটে পুঁটির চোখে পড়বেই।
এই 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 যে মন্ত্রী, এইমাত্র খবর পেলাম গোপাল আর বিজ্ঞানীকে নাকি পাওয়া যাচ্ছে না। তা বলি রাজ্যে হচ্ছেটা কি? হ্যাঁ মহারাজ, আমিও তাই শুনলাম। চিন্তা করবেন না, সেনাদের নির্দেশ দিয়েছি রাজ্যের সর্বত্র যেন চিরুনি তল্লাশি চালানো হয়। এত উন্নত মানের একজন বিজ্ঞানীকে কেউ হাওয়া করে দিল, এটা তো আমি ভাবতেই পারি না। আর গোপাল, ও ছাড়া আমি রাজ্য চালাবো কিভাবে বলো তো? এটা আপনি ঠিকই বলেছেন, তবে চিন্তা করবেন না মহারাজ, আমাদের বিজ্ঞানীর চাইতেও বড় বিজ্ঞানী আমার হাতে আছে। খাম্বাজ রাজ্য থেকে তাকে তুলে নিয়ে আসবো, সে আগ্রহে প্রজাদের সেবা করবে। আর গোপালের কি হবে? তাকেও খুঁজে দেখছি, কিন্তু একটা কথা বলুন তো, গোপাল আপনার কি কাজে লাগে? কোন কাজটা তাকে দিয়ে হয়েছে মহারাজ? শুধু খায় দায় আর লোক হাসায়। দেখো, তোমার বুদ্ধি দিয়ে তো আর রাজ্য চালানো যায় না, তাই গোপালকে আমার খুবই দরকার। আর যেভাবেই হোক তাকে খুঁজে আনতে হবে। যথাজ্ঞা মহারাজ। বেশ ভালো আছি না বিজ্ঞানী? শুধু ঘুমাচ্ছি আর বিশ্রাম নিচ্ছি। কি ভালো সময় কাটাচ্ছি বলুন তো। তোমার কই কোনো চিন্তাই হচ্ছে না, কবে মুক্তি পাবো আমি তো ভেবেই মরে যাচ্ছি। ও এই কথা। আরে গোপালকে কে আটকে রাখবে? মন্ত্রী সেগুড়ে বালি। মানে তুমি বলতে চাইছো আমাদের মুক্তি দিতে কেউ না কেউ আসবে? আসবে মানে প্রায় এসে গেছে। আর একটা দিন ব্যাস, তারপরেই আমরা মুক্ত। কোথায় গোপাল, কোথায় বিজ্ঞানী? ও মন্ত্রী, তোমার উপর তো আর আস্থা রাখতে পারছি না। আমি আর কি করব মহারাজ, সৈন্যরা তো তন্ন তন্ন করে সমস্ত বাড়ি, রাস্তা, জঙ্গল খুঁজে দেখেছে। যদি না পাওয়া যায় তাতে তো আর রাজকার্য থেমে থাকবে না। আপনি আদেশ দিলে আমি এক মহান বিজ্ঞানীকে আপনার সামনে নিয়ে আসতে পারি। আর কি করবে? বিজ্ঞানী ছাড়া সমাজ চলবে কি করে? জ্ঞান বিজ্ঞানের প্রসারের সঙ্গে সঙ্গে মানুষের উপকারে আসতে পারে এমন আবিষ্কারটা করবে কে? নিয়ে এসো তাকে, দেখি সে কত বড় বিজ্ঞানী। আজ এতদিন হয়ে গেল মানুষটা ফিরলো না। বেঁচে আছে কিনা কে জানে। ওর মতো লোককে কে মেরে ফেলবে? ওগো, তুমি কোথায় গেলে গো? কেন যে সর্ষে নিয়ে এতগুলো কথা বলতে গেলাম? মানুষটা বড্ড একগুঁয়ে। আরে বাবা, আমি কে বলেছিলাম যে রেঁধে দেব না? একদিন পরে খেলে কি এমন ক্ষতি হতো? এখন যে মানুষটাই বেঁচে আছে কিনা জানি না। হায় হায় হায়, কেন আমি এত মুখ করতে গেলাম? কি রে, কোনো খোঁজ পাওয়া গেল? এখনো যায়নি। তবে তুমি চিন্তা করছো কেন? দাদুকে লুকিয়ে রাখতে পারে এমন কোনো শক্তি নেই। ওগো, তুমি সন্ধেবেলা তেলির দোকানে সর্ষে আনতে গিয়ে কোথায় উধাও হয়ে গেলে? দিদা, ও দিদা, অত ভেঙে পড়লে তো চলবে না। আমরা তেলি কাকাকে জিজ্ঞেস করেছিলাম, কাকা বলেছেন সর্ষে কিনে দাদু বেরিয়ে যাওয়ার পর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছে না। তার মানে দাদুর কাছে সর্ষে ছিল, তাই তো রে পুটি? হ্যাঁ, সর্ষে আর কোথায় যাবে, দাদুর কাছেই ছিল। ঠিক আছে পুটি, কাল থেকে আমাদের আরো ভালো করে খুঁজতে হবে। বিজ্ঞানী মশাই, আপনাকে এখানে মুখ দেখাতে নিয়ে আসিনি। রাজ্য একেবারে ছাড়খাড় করে দিতে হবে। মহামারী ও মরকে প্রজাদের জীবন অতিষ্ঠ করে দিতে হবে। খাম্বাজ রাজকে আমি সেরকমই কথা দিয়ে এসেছি। আপনি আপনার কাজ ঠিকঠাক করলে খাম্বাজ রাজ্যের সুবিধা হবে। এই রাজ্য খাম্বাজ রাজ্যের সুবিধা হবে এই রাজ্য অধিকার করতে। আপনি চিন্তা করবেন না, আগে এই মানুষকে অসুস্থ করে দিতে হবে, তারপর শুরু হবে আমাদের খেল,
মহারাজ যত দুর্বল হয়ে পড়বে, রাজ্যে যত প্রজা বিক্ষোভ হবে, তত খাম্বাজ রাজের এই রাজ্য কেড়ে নিতে সুবিধা হবে। ঠিক ঠিক, তখন আমি খাম্বাজ রাজের কাছ থেকে এই রাজ্য ধার চেয়ে নেব, আর আমি হব আসল রাজা। মহারাজ, এই আমাদের নতুন বিজ্ঞানী, মহান, খুব মহান। উনি এমন জিনিস বানাতে পারেন যার জন্য প্রজারা উপকৃত হবে, ফসল বাড়বে, স্বাস্থ্য ভালো হবে। মহারাজের সুখ্যাতি অনেক শুনেছি, আজ স্বচক্ষে দেখার সৌভাগ্য হলো। দেখেই মনে হলো আপনি মহান রাজা। ঠিক আছে ঠিক আছে, আপনি আপনার কাজ শুরু করুন। জয় হোক মহারাজের। আর তো পারছি না গোপাল, মুক্তির কিছু একটা উপায় বার করো। আচ্ছা বিজ্ঞানী মশাই, আপনি তো এত জিনিস আবিষ্কার করেছেন, খিদে জয় করার কোনো ওষুধ বার করতে পারেননি না? না, তা পারিনি, তবে করে ফেলবো। আরে একটা কথা তো তোমাকে বলাই হয়নি, আমি এমন একটা ওষুধ তৈরি করেছি যা গায়ে ছেটালেই মানুষের বয়স 1 লহমায় 100 পার হয়ে যাবে। হ্যাঁ, একটু বুঝিয়ে বলুন তো। কি আর বুঝিয়ে বলবো, ধরো তোমার গায়ে আমি ওষুধটা ছিটিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে তুমি থুরথুরে পুরো হয়ে যাবে, গায়ে এক রত্তিও জোর থাকবে না, ধাক্কা মারলেই মাটিতে ধপাস তাই। আরে বলেন কি বিজ্ঞানী, আপনার সঙ্গে আছে নাকি সেই ওষুধ? আরে তাহলে কি আর এভাবে বন্দি হয়ে আছি? পাহারাদারদের বুড়ো বানিয়ে দিতাম এক লাথি, মেরে পাঠ করে দিতাম বেটাদের। সময় আসবে, আসবে, শিগগিরই আসবে বলেই মনে হচ্ছে। এই যে নতুন বিজ্ঞানী, আপনি যত তাড়াতাড়ি সম্ভব প্রজাদের মধ্যে এমন অসুখ ছড়িয়ে দিন যাতে রাজ্যে মহামারী লেগে যায়। গোপাল যদি কোনোভাবে ছাড়া পায় তবে এই সুযোগ কাজে লাগানো যাবে না। রাজ্যে সমস্ত পুকুরে এই ওষুধ ছড়িয়ে দিতে হবে। সেই জল খেলেই সব লোক এমন অসুস্থ হয়ে পড়বে যে কোনো ওষুধই কাজ হবে না। কিন্তু ওষুধ ছড়ানোর কাজটা করবে কে? কেন আমরা? এসব অপকর্মে তো আমাদের জুড়ি নেই বিজ্ঞানী মশাই। দেশটাকে একবারে ছারখার করে দেব। কত ধানে কত চাল তা এবার গোপাল বুঝবে। এমন জায়গায় রেখে এসেছি না, কারো বাবার ক্ষমতা নেই খুঁজে বার করার। তাহলে ওদের হাতে ওষুধটা দিয়ে দিন, ওরা আজ রাতের মধ্যেই সব কাজ করে ফেলবে। এই নাও ওষুধ, প্রতিটি পুকুরে 1 ফোঁটা করে ছিটিয়ে দিলেই গ্রাম উজাড় হয়ে যাবে। তুই ওদিকটা দেখ, আমি এই দিকটাতে দিচ্ছি। তুই আগে দিয়ে নে, তারপর আমি ওই দিকটাতে যাচ্ছি। আগে হ্যাঁ মহারাজ, মন্ত্রী লোক লাগিয়ে দিয়েছে। কাল রাত থেকেই সমস্ত পুকুরে বা জলাধারে ওষুধ প্রয়োগ করা হয়েছে। দেখবেন আজকের মধ্যেই লোকের স্বাস্থ্য কেমন ভালো হয়ে যায়। গোপালের কথা শুনে এতদিন তো প্রজাদের 1 পয়সাও খাজনা বাড়তে দেননি, এবার তো না বাড়ালে হবে না মহারাজ। আমাদের নতুন বিজ্ঞানী যখন এসেই গেছেন তখন প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে, কিন্তু বিজ্ঞান চর্চায় তো খরচও প্রচুর। সে টাকা কোথা থেকে আসবে মহারাজ? প্রজারা সুখে থাকবে আর রাজার হাল খারাপ হবে, তা তো হতে পারে না। বাড়ানো কি উচিত হবে, বিশেষ করে এই মুহূর্তে, মানে যখন গোপাল নেই। গোপাল গোপাল করে তো আপনি নিজের রাজ্যের হাল খারাপ করে ফেলেছেন। রাজার সম্পদ না বাড়লে প্রজারা সুখে থাকবে কি করে? হ্যাঁ মানে ঠিকই বলেছ তুমি, তবে সেনারা তো এখনো চেষ্টা করছে গোপাল আর বিজ্ঞানীকে খুঁজে আনতে। তাদেরকে একটু সময় দিই। আমিও তো কম খুঁজিনি মহারাজ, পেলাম না তো। আর আমি যদি না পাই তবে ভগবানেরও সাধ্য হবে না খুঁজে আনতে। কবে গোপাল আসবে তার জন্য বসে না থেকে আপনি এক্ষুনি খাজনা বাড়ানোর কথা ঘোষণা করে দিন। জলে কেমন যেন গন্ধ গন্ধ পাচ্ছি, খাওয়া যাবে তো? এতদিন ধরে খাচ্ছি, কই কিছু তো হয়নি। দাঁড়া, আমি খেয়ে দেখি গন্ধ আছে কিনা। দাঁড়া দাঁড়া, কেমন যেন ওষুধ ওষুধ গন্ধ। তা হয়তো রাজবাড়ি থেকে জল পরিশুদ্ধ করার ওষুধ দিয়েছে, নাকি? তাও হতে পারে।
শোনো 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 কৃষ্ণনগরবাসী, শোনো, মন দিয়ে শোনো। প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্য আরো বৃদ্ধির জন্যে মহারাজ প্রজাদের খাজনা কিঞ্চিত বৃদ্ধি করিলেন। খুব বেশি নয়, মাত্র দ্বিগুণ। আশা করি প্রজারা মহারাজের এই আদেশ খুশি মনেই গ্রহণ করবে। শোনো শোনো শোনো। এর মানে কি? মহারাজ নিশ্চয়ই ওই দুষ্ট মন্ত্রীর পরামর্শে খাজনা বাড়িয়ে দিলেন। গোপাল না থাকায় আমাদের দুর্গতি। আজ যদি সে থাকতো কিছুতেই খাজনা বাড়াতে দিত না। ঠিক কথা বলেছো। আমার তো মনে হয় গোপালকে নিশ্চয়ই মন্ত্রী গুম করে রেখেছে, সঙ্গে বিজ্ঞানী তো। এই আদেশ আমরা মানব না। এই পুকুরের জলকে আমার বাড়ির সবাই বিছানায় কাতরাচ্ছে। বৈদ্যের কোনো ওষুধই কাজ করছে না। আমরা কি বিছানায় পড়ে মরবো নাকি? এদিকে আবার মহারাজও প্রজাদের খাজনা বাড়িয়ে দিয়েছেন। আমাদের কি না খাইয়ে মারবে নাকি? দলে দলে লোক এই রাজ্যের জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছে, সেদিকে মহারাজের কোনো নজর নেই। খাজনা বাড়াচ্ছে, দেব না, কিছুতেই দেবো না। নতুন বিজ্ঞানী, তুমি কি ওষুধ ছড়ালে যে সবাই অসুস্থ হয়ে পড়ছে? দলে দলে লোক বৈদ্যর বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ওষুধ তো কোনো কাজই করছে না। মহারাজ, আমি যে ওষুধ প্রয়োগ করেছি তার প্রাথমিক ধাক্কাটা সামলে নিলেই সবাই দীর্ঘ আয়ু পাবে। এখন কিছুদিন একটু ভুগতে হবে। নিকুচি করেছে তোমার দীর্ঘ আয়ু। এক্ষুনি এক্ষুনি আমার সামনে থেকে তুমি আর মন্ত্রী দূর হয়ে যাও। আমি তোমাদের আর মুখদর্শন করতে চাই না। মহারাজ, ঘি যখন সোজা আঙুলে ওঠে না তখন আঙুল বেঁকাতে হয়। আমি তাই করেছি। গোপাল গোপাল করে যখন আপনি আমাকে অপমানের পর অপমান করেছেন, তলে তলে আমিও ব্যবস্থা নিয়েছি। আমাকে দূর করে দিলেই আমি চলে যাব, সেটা আপনি ভাবলেন কি করে? আপনি এখন আমাদের হাতে বন্দী। আপনার সমস্ত সেনাবাহিনী এখন খাম্বাজ রাজের। গোপাল আর বিজ্ঞানীকে আপনি খুঁজেও পাবেন না। আমি দরকার পড়লে এমন ওষুধ প্রয়োগ করব যে আপনার রাজপ্রাসাদ এই মুহূর্তে আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আপনি কি তাই চান? তাই যদি হয় তাহলে আমাকে বন্দি করে কারাগারে রেখে দাও, রাজা বানিয়ে আর রেখো না। না না, তা হবে না। আপনাকে বন্দি করা হবে না। আপনাকে সামনে রেখেই আমরা রাজ্য চালাবো। তারপর প্রজারা যখন বিদ্রোহ করবে তখন খাম্বাজ রাজ আপনার সিংহাসন দখল করবে। এখন আপনার স্থান হবে অন্দরমহলের শয়নকক্ষে। যা ভেবেছিলাম ওই দেখ পুটি, রাস্তার মধ্যে কেমন সর্ষে গাছের চারা বেরিয়েছে। দাদু ঠিক চিহ্ন রেখে গেছে। চল আমরা এই চারা গাছ দেখে দেখে যাই, দেখি কোথায় নিয়ে যায়। একে লোক মরছে বিনা চিকিৎসায়, তারপর আবার খাজনা বাড়ানো হলো। মহারাজের মাথাটাই বোধহয় খারাপ হয়ে গেছে। আমরা এই অন্যায় মানবো না। সেদিন মহারাজকে সব বলতে আমি রাজসভায় গিয়েছিলাম। দেখলাম আগের প্রহরীরা নেই, তাদের জায়গায় অন্য লোক হাতিয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে বলতো? দেখ পুটি দেখ, ওখানেই নিশ্চয়ই দাদুকে ধরে রেখেছে। আমাদের ওখানেই যেতে হবে। দেখ, সর্ষে চারা ওদিকেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। চল এবার। কি গো গোপাল, আর কতকাল এভাবে আটকে থাকবো? মনে হয় আর বেঁচে ফিরবো না গো। এসে গেছে, এই এলো বলে। সময় গুনে দেখেছি ওদের আসার সময় হয়ে গেছে। এসে গেছে বিজ্ঞানী, আমার খুদে বাহিনী এসে গেছে। দাদু, আমরা এসে গেছি। আচ্ছা বিজ্ঞানী মশাই, আপনার সেই বুড়ো বানিয়ে দেওয়ার ওষুধ কি সঙ্গে আছে? না না, তবে আমার বিজ্ঞানাগারই রয়েছে। একটু লুকিয়ে রেখেছি, আরো হাতে এলেই একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে যেতে পারে। বাহ, চমৎকার! এটাই হবে আমাদের অস্ত্র। আপনাকে চট করে ওই ওষুধ নিয়ে আসতে হবে। এইভাবে ওরা আমায় বন্দি করে ফেললো। গোপাল গোপাল থাকলে পারতো এটা। আজ গোপাল নেই, তাই এভাবেই আমায় মরতে হবে। হে ভগবান, ভগবান, তুমি এত কেন নিষ্ঠুর? আমি কি অপরাধ করেছি? আপনি গোপালের উপর ভরসা রাখুন,
ও কিন্তু বেঁচে আছে। ঠিক সময় মতো ও আসবে, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন মহারাজ। মহারাজ, দাদু এসে গেছে, বাগানে লুকিয়ে আছে, সঙ্গে বিজ্ঞানীও আছে। গোপাল এসে গেছে। কি আনন্দের সময়! রানী, ও রানী, তুমি ঠিকই বলেছিলে, গোপাল এসে গেছে। মহারাজ, আমি আর পুটি আমরা ফাঁক ফোকর দিয়ে এসেছি, জানলা দিয়ে ঘরে ঢুকছি। কেউ এলে আমরাই তাকে সামলে নেব। বড় দরজা দিয়ে দাদু আর বিজ্ঞানীও আসছে, তাদের কাছেও অস্ত্র আছে। বলো কি, তোমরা চালাবে অস্ত্র? আর গোপালও? তো তোমরা পারবে? নিশ্চয়, এমন ওষুধ আছে যে 1000 প্রহরীকেও আমরা মুহূর্তের মধ্যে ঘায়েল করে দেব। পথ ছাড়ো, আমরা খাম্বাজ রাজার কাছ থেকে এসেছি, মহারাজের সঙ্গে কথা আছে। মন্ত্রী আর নতুন বিজ্ঞানী ছাড়া কারোর প্রবেশের অধিকার নেই। কাজটা ভালো করলে না, এবার তার ফল ভোগ করো। চলুন বিজ্ঞানী মশাই, এবার আমাদের ছুটতে হবে। সামনে যেই আসুক তার গায়ে এই ওষুধ ছিটিয়ে দেবেন। ধন্য ওষুধ বার করেছেন বিজ্ঞানী মশাই, কি ভেলকি দেখছি। এর উল্টোটাও আছে, তবে তাড়াহুড়োর মাথায় আনিনি। এখন সেটার কথা ভুলে যান, পরে দেখা যাবে। তাড়াতাড়ি মন্ত্রী আর নতুন বিজ্ঞানীর বাড়ি যেতে হবে। সবাই চলুন, রাজবাড়ি এখন প্রহরী মুক্ত। ভাগ্যিস তুমি ফিরে এলে। আমাকে নয় মহারাজ, বিজ্ঞানী আর আমার খুদে বাহিনীকে ধন্যবাদ দিন। ওরা না থাকলে আমার কোনো বুদ্ধিই কাজে লাগতো না। দিলাম তো সব কাজ করে, এবার আমার পুরস্কারটা দিন। পুরস্কার? কিসের কথা বলছি? আমাকে সিংহাসন না দিলে আমি কিন্তু সব ফাঁস করে দেব। কি মন্ত্রী মশাই, ভেবেছিলেন গোপাল আর ফিরবে না? তা কি হয়? আমি শুধু ফিরিনি, আপনার জন্য উপহারও নিয়ে এসেছি। এই নিন। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। এই ভুল আর কোনোদিন হবে না। কোনো ক্ষমা নেই। বিজ্ঞানী, তুমি নিজেই দুষ্ট বিজ্ঞানীর গায়ে তোমার ওষুধ, আরো ওষুধ প্রয়োগ করো, শয়তানকে শাস্তি দাও। আসার সময় আমি গুলটে পুঁটির কাছে শুনলাম পুকুরে ওষুধ মিশিয়ে লোকজনকে এই শয়তান মন্ত্রীর পোষ্য বিজ্ঞানী আমাদের প্রজাদের অসুস্থ করেছে। যারা এই ওষুধ দিয়ে মানুষ মারতে পারে তাদের এই শাস্তি দরকার। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আমি বলেছিলাম না মহারাজ, গোপাল আপনার বিপদে ঠিক হাজির হবে। হলো তো। সত্যি গোপাল, তোমার কোনো জবাব নেই। বিজ্ঞানী, ও বিজ্ঞানী, তুমি আমাদের প্রজাদেরকে সুস্থ করে তোলো। আমি জানি একমাত্র তুমি এই শয়তান বিজ্ঞানীর ওষুধের জবাব দিতে পারবে। আর আমাদের বুড়ো মন্ত্রী, বুড়ো বদমাশ বিজ্ঞানীর কি হবে? মন্ত্রীর এখন আড়ং ধরাই হবে।